আজ থেকে মাত্র ৪ বছর আগে জয়ন্তবাবুর বিয়ে হয়েছিল। দুই বাড়ি থেকে সম্বন্ধ দেখেই একে অপরকে পছন্দ হয় এবং তারপরে সেই সম্পর্কটা বিয়ের পরিণতি পায়। জয়ন্তবাবু যাকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু সেই মেয়েটিকে বিয়ে করে খুব সুখে ছিলেন। উনি সবসময় সবার কাছে ওনার স্ত্রীর প্রশংসা করতেন। তিনি সবাইকে বলতেন যে তিনি তার স্ত্রীর সাথে খুব সুখে আছেন, খুব আনন্দে আছেন। উনি ওনার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। ওনার স্ত্রী যা বলতেন, যখন বলতেন, উনি কিন্তু তখনই সেটা করতেন। একটা কথা মুখ থেকে বার করবে আর উনি করবেন, এটা হতেই পারত না। এবং ওনার স্ত্রীও কিন্তু প্রথম খুব সুখে শান্তিতেই জয়ন্তবাবুর সাথে সংসার করেছেন। উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে প্রত্যেক দিন অফিস থেকে এসে উনি রীতিমতো ওনার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো কখনো পায়ে তেল মালিশ করে দিতেন, সমস্ত কাজ করতেন। ওনার স্ত্রী যা বলতো তাই করতেন। কিন্তু এত ভালোবাসা, এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেও হঠাৎই কিন্তু ছন্দপতন হয়। ওনাদের এই সুখের দাম্পত্য জীবন খুব বেশি দিন কিন্তু স্থায়ী হয় না। বিয়ের মাত্র ৮ মাস পরেই হঠাৎ করেই ওনার স্ত্রী ওনার উপরে কীরকম একটা যেন বিরক্তি প্রকাশ করতে থাকে প্রতিটি বিষয়ে। প্রতিটা ক্ষেত্রেই মনে হতো যে ওনার স্বামী ভালো নয়, ওনার স্বামীকে দেখতে ভালো নয়, ওনার স্বামীর যে কাজগুলো করছে সেই কাজগুলো ভালো নয়, ওনার স্বামী যে পরিমাণ টাকা রোজগার করে সেই টাকাটা ভীষণই কম, ওনার স্বামীকে নিয়ে বাইরে কোনো ভালো জায়গায় ঘুরতে যাওয়া যায় না। এই ধরনের নানান সমস্যা কিন্তু মেয়েটির দিক থেকে হতে থাকে। এবং জয়ন্তবাবুকে যখন তার স্ত্রী এই কথাগুলো বলতেন উনি কিন্তু ভীষণ রকমভাবে কষ্ট পেতেন। উনি ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ওনার স্ত্রী কিছুই বুঝতো না। এবং উনি তার নিজের স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে উনি প্রত্যেক মুহূর্তে কিন্তু নিজেকে ওনার স্ত্রীর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেন। নিজেকে ওনাকে যখন ওনার স্ত্রী বলতো যে তোমাকে দেখতে ভালো না, তোমার গায়ের রং কালো, উনি কিন্তু সেই জন্য বিভিন্ন ধরনের স্কিন প্রোডাক্টও ইউজ করা শুরু করেন যাতে ওনার গায়ের রংটা একটু পরিষ্কার হয়। ভাবুন, এই জিনিসটাই যদি উল্টোটা হতো, যে একটি ছেলে একটি মেয়েকে বলছে যে তোমার গায়ের রং অপরিষ্কার, তোমাকে নিয়ে বেরোনো যায় না, তখন আমরা সেই পুরুষ মানুষটাকে হয়তো কত খারাপ কথা বলতাম। আমরা তাকে হয়তো তার সম্পর্কে আমরা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করতাম। কিন্তু এক্ষেত্রে দেখুন, বিষয়টা কিন্তু উল্টো ছিল। মেয়েটি কিন্তু দিনের পর দিন এই ধরনের ব্যবহার ছেলেটির সাথে করে। এবং শুধুমাত্র এই বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যেই যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। ওনার স্ত্রী জয়ন্তবাবুর স্ত্রীর কথা বলছি, তিনি কিন্তু জয়ন্তবাবুর ফ্যামিলির লোকেদেরকে, তাদেরকেও কিন্তু এই সেম কথা বলতে থাকে যে আপনাদের ছেলেকে দেখতে ভালো নয়, ওকে নিয়ে কোনো ভালো জায়গায় যাওয়া যায় না। আমার বান্ধবী, আমার কাজিনদের যাদের সাথে বিয়ে হয়েছে তারা দেখতে শুনতে অনেক ভালো, তারা অনেক বেশি হেলথ কনসাস, আপনাদের ছেলে রোজগার কম। এদিকে মেয়েটি কিন্তু কোনো চাকরি বাকরি করতো না, সে কিন্তু একদম টোটালি হোম মেকারই ছিল। কিন্তু তার ইচ্ছে ছিল যে তার স্বামীর মাস গেলে প্রচুর টাকা রোজগার হবে। এরপরে যাই হোক, এই বিষয়টা সবাই মিলে যখন বোঝায় তখন মেয়েটি তখনকার মতো বোঝে এবং এর কিছুদিন পর থেকে মেয়েটি দাবি করতে থাকে যে তাকে একটি ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে রাখতে হবে, সে বাড়িতে থাকবে না সবার সাথে। এবার সবার সাথে বলতে জয়ন্তবাবুর ফ্যামিলিতে জয়ন্তবাবুর মা বাবা ছিল এবং ওনার দিদির বিয়ে হয়ে গেছে। ওনার দিদির নাম হচ্ছে অঞ্জলি এবং আজকের এই ঘটনাটা কিন্তু অঞ্জলি দিই আমাকে লিখে পাঠিয়েছে। দিনের পর দিন এই ধরনের অপমান, এই ধরনের খারাপ ভাষা ওনার ওনার জন্য ব্যবহার করতো ওনার স্ত্রী, সেটা স্বাভাবিকভাবেই কিন্তু তিলে তিলে ওনাকে কিন্তু মন থেকে ভেঙে দিয়েছিল। উনি খুব কষ্ট পেতেন। উনি ওনার বাড়ির কিছু কিছু মানুষকে এই কথা শেয়ারও করেছিলেন যে ওনার খুব খারাপ লাগে যখন ওনার স্ত্রী ওনার সাথে এইভাবে কথা বলে। অনেকে কিন্তু ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা ভাবছো, যেটা করছো সেটা কিন্তু ঠিক না, জয়ন্ত খুব ভালো ছেলে, তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি কিন্তু এত ভালো ছেলে আর পাবে না, আর তুমি জেনে শুনেই বিয়ে করেছো যে ওর কত টাকা মাইনে নেবে, আমরা সবই বলেছি বিয়ের সম্বন্ধ দেখার সময়, তোমার যদি সমস্যা থেকে থাকতো তাহলে তুমি তখন কেন বলনি? তো সে তখন বলে যে না, আমি তখন বলিনি, কিন্তু এখন আমার আপনাদের ছেলেকে পছন্দ হয় না, ও আমার যোগ্যই না, এই বলে নানান ধরনের উল্টোপাল্টা কথা বলতে থাকে। এদিকে যখন বিষয়টা খুব বাড়াবাড়ি লেভেলে যায় তখন জয়ন্তবাবুর বাড়ির লোকেরা মেয়েটির বাপের বাড়িতে পুরো বিষয়টা জানায়। মেয়েটির বাপের বাড়ির লোক মেয়েটিকে বোঝায় যে কেন তুমি এরকম করছো, তোমার এরকম ব্যবহার করাটা ঠিক না। তাতে মেয়েটি কিছুটা বোঝে, কিছুদিন সেরকম থাকে, আবার পরে যে সেই হয়ে যায়।
এবারে এই ঘটনাটা যখন আরও সামনের দিকে এগোবে, আপনারা জানতে পারবেন যে দিনের পর দিন খারাপ ব্যবহার, দিনের পর দিনের এই অপমানের কি পরিণতি হয়, এবং সেই পরিণতির পরে মেয়েটির পরিণতি কি হলো সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তবে সকলকে রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, এবং আজকের এই ঘটনাটার সাথে হয়তো অনেকের ফ্যামিলির অনেক বিষয়কে রিলেট করতে পারবেন। কারণ এই ধরনের ডিসপুট, এই ধরনের অপমান, এই ধরনের ছোট ছোট ইগনোরেন্স, এগুলো কিন্তু অনেক ফ্যামিলিতেই হয়ে থাকে, এবং এগুলোকে আমরা খুব ছোট নজরে দেখি। অনেকই সময় ভাবি যে ঠিক আছে, এইটুকু তো অসুবিধে কোনো ফ্যামিলিতে থাকতেই পারে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই একটা সময় কিন্তু অনেক বৃহৎ আকার নেয়। হয়তো সব সময় তার আউটবাসটা সমানভাবে হয় না, কিন্তু মনে মনে একটা মানুষ অনেক কষ্ট পায়। সংসারে সেই মানুষটা হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত, সে হয়তো সবাইকে মুখ ফুটে বলতে পারে না, কিন্তু তার ফলাফল কিন্তু হয় মারাত্মক। এবং আজকের এই এপিসোডটা কিন্তু সেরকমই একটা এপিসোড। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট রাখছি, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো ইন্ট্রোডাকশানে আমি আপনাদের যেমনটা বললাম, বিষয়টা কিন্তু সেভাবেই ঘটে। জয়ন্তবাবুর সাথে ওনার স্ত্রীর বিয়ের 9-10 মাস পর থেকেই কিন্তু মনোমালিন্য শুরু হয়, এবং এই মনোমালিন্যটা কিন্তু ওনার স্ত্রীর দিক থেকেই আসা শুরু করে। প্রথম উনি বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিতেন, এবং উনি যখন ওনার স্ত্রীর এই কথাগুলো ওনার বাড়িতে জানাতেন, বাবা মা শুনতে তো পেতই, এবং ওনার দিদির বিয়ে হয়ে গেছে, অঞ্জলি দিদি, যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন। তো ওনার দিদির কানেও বিষয়গুলো যায়। তো ওনার দিদি একদিন তার ভাইয়ের বউকে ফোন করে, বাড়িতে এসেও তাকে বোঝায় যে তুমি এরকম কেন করছো, তুমি তো সমস্তটা জেনে শুনে বিয়ে করেছো। আর অঞ্জলি দিদি যেটা জানিয়েছে যে ওনার স্ত্রী কিন্তু ওনার ভাইয়ের যে স্ত্রী, তিনি অনেক বড় বড় কথা বলতেন, অনেক বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু সে কিন্তু নিজে কোনো চাকরি বাকরি কিছুই করতো না, এবং সে শুধু মুখে বলতো যে সে নাকি বিয়ের আগে সুযোগ পায়নি, তাই জন্য নাকি সে বড় কোনো চাকরি পেতে পারেনি, বা বিয়ের পরেও যে সে খুব চাকরি বাকরির চেষ্টা করছিল তা কিন্তু নয়। বাট তার স্বপ্ন ছিল যে সে খুব বড়লোক বাড়ির বউ হবে, তার স্বামীর অনেক টাকা থাকবে, সব কিছু খুব ভালো করে হবে। তো অঞ্জলি দিও অনেকবার খুব ভালো মুখে, মিষ্টি মুখে ওনার ভাইয়ের বউকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, আচ্ছা ওনার ভাইয়ের বউয়ের আসল নামটা নিতে বারণ করেছে, তো ডাকনাম ছিল পিয়া। তো পিয়াকে বোঝায়, বাট পিয়া কিছুতেই বুঝতে চায় না। এবং এই অশান্তিটা মাঝখানে একবার দুই পরিবার থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় যে মেয়েটির বাড়ির লোকও আসবে, এদিকে জয়ন্তবাবুর বাবা মাও থাকবে, দুই বাড়ির অভিভাবকের উপস্থিতিতে বিষয়টা নিয়ে কথা বলা হবে। তো সেটা অঞ্জলিদির যে শ্বশুর বাড়ি, সেখানেই এই বৈঠক মতো একটা হয়। সেখানে পিয়ার বাড়ির লোক আসে, জয়ন্তবাবুর বাবা মা আসে, তারা কথা বলে যেভাবে ঝগড়া অশান্তি হচ্ছে, আপনাদের মেয়ে আমাদের ছেলেকে প্রত্যেক মুহূর্তে এরকম কথা বলছে, এটা তো ঠিক নেই, এটা ওদেরই দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করবে। কিন্তু দুই বাড়ির হস্তক্ষেপেও বিষয়টা তখনকার মতো মিটে যায় ঠিকই। পিয়া বলে যে ঠিক আছে, ওর ভুল হয়ে গেছে, ও একটু মিসলিডিং কথাবার্তা বলে ফেলেছে, কিন্তু ভবিষ্যৎ আর এরকম হবে না। কিন্তু এটাও বেশি দিন স্থায়ী হয় না, 1-1.5 মাস সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে আবার যে কে সেই। এরকম করতে করতে হঠাৎ করেই পিয়া একদিন জয়ন্তবাবুদের বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যায়, এবং বাপের বাড়ি যখন যায় সে কিন্তু এটুকু বলে যায়
যে আমি দিন কয়েকের জন্য আমার বাপের বাড়ি যাব। তো বাড়ি থেকে বলে যে ঠিক আছে, তোমার বাপের বাড়ি যেতে ইচ্ছে করছে, তুমি যাও, কোনো সমস্যা নেই। কিন্তু সেই যে পিয়া বাপের বাড়ি চলে যায়, ও কিন্তু আর ফেরে না। এবং পরবর্তী সময় দেখা যায় যে পিয়া এটা প্ল্যান করেই বাপের বাড়ি গেছিল, কারণ ওর গয়নাগাটি, ওর আই কার্ড সমস্ত নিয়ে চলে যায়। জয়ন্তবাবু দিনের পর দিন পিয়ার বাড়িতে যায়, মানে ওর বাপের বাড়িতে যায়, গিয়ে পিয়াকে হাতে পায়ে ধরে বাড়িতে আনার চেষ্টা করে। ওকে বলে যে আমার কি ভুল বলো, তুমি যা যা বলছো আমি সবই তো করছি। এবার রাতারাতি আমার পক্ষে লাখ লাখ টাকা রোজগার করা তো সম্ভব নয়, কিন্তু আমি আরও বেটার চাকরি খুঁজছি, আশা করছি পেয়েও যাব, ইন্টারভিউও দিয়েছি। এবং সব দিক থেকে আর কি বলে যে আমি তোমাকে আলাদা দরকার হলে ফ্ল্যাট কিনে রাখবো, তুমি আমাকে একটু সময় দাও। কিন্তু পিয়া রাজি হয় না। এবং শুধুমাত্র পিয়া যে রাজি হয় না তা কিন্তু নয়, এত কিছু চেষ্টার পর ইভেন অঞ্জলিদি পর্যন্ত পিয়ার বাপের বাড়ি যায়, গিয়ে ওর সাথে কথা বলে। এবং যখন ওটা উনি লিখেছেন যেটা, যে অঞ্জলিদি যখন পিয়ার বাপের বাড়ি গিয়ে কথা বলে, তখন কিন্তু পিয়ার সাথে কথা বলে অঞ্জলিদি এটুকু বুঝতে পারে যে ওর সংসার করার আর কোনো ইচ্ছে নেই। কিন্তু উনি ওনার ভাইয়ের মুখের দিকে চেয়ে পিয়াকে বোঝান, অনেক করে বোঝান, বাট পিয়া কোনোভাবেই রাজি হয় না। এবং যখন অনেকক্ষণ ধরে অঞ্জলিদি অনেক কিছু পিয়াকে বলে, তখন মানে একদম যাকে বলে খুবই রুড বিহেভ করে পিয়া, এবং বলে যে ঠিক আছে, তোমরা যখন এত বলছো আমি ভেবে দেখব। তো ওখান থেকে ওরা চলে আসে। এবং অঞ্জলিদি বা ওনার মা বাবা পিয়ার সম্পর্কে কিন্তু কোনো খারাপ কথা মানে জয়ন্তবাবুকে বলেনি, কখনোই বলেনি। কিন্তু না বললেও জয়ন্তবাবু কিন্তু বুঝতে পারে আস্তে আস্তে যে বিষয়টা আসলে অন্যদিকে যাচ্ছে। এবং দেখুন, যে যাকে খুব ভালোবাসে সে কিন্তু কখনোই এটা মেনে নিতে পারবে না যে সেই ভালোবাসার মানুষটা তার থেকে দূরে চলে যাবে, এবং তাও কোনো ভ্যালিড রিজন ছাড়া। যদি জয়ন্তবাবুর দিক থেকে কোনো ফল্ট থাকতো তাহলে হয়তো সেটাকে তাও উনি ঠিক করে নিতে পারতো। কিন্তু উনিও বুঝতে পারে যে ওনার স্ত্রী অ্যাকচুয়ালি ওনাকে কোনোদিনই ভালোবাসেনি। যাই হোক, যেহেতু জয়ন্তবাবু বা ওনার ফ্যামিলির লোকেরা অনেককে অনেক কিছু বলেছিল, কারণ তারা তাদের বউকে খুব ভালোবাসতো, তো সে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারাও জিজ্ঞেস করতে থাকে আস্তে আস্তে যে কিরে, বউ বাড়িতে কেন নেই, পিয়া কেন বাড়িতে নেই। তো আশপাশ থেকে একটা প্রেশার আসতে থাকে। এবং এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে পিয়ার আর কি বাড়ি থেকে একটা ডিভোর্সের নোটিশ আসে। মানে পিয়া ওর একজন লয়ারের সাথে কথা বলে ডিভোর্সের নোটিশ পাঠায়। এবং এই ডিভোর্সের নোটিশ দেখে মানে উনি, জয়ন্তবাবু খুবই ভেঙে পড়ে। বাট উনি মানে বাড়িতে যখন সবাই ছিল, ওনার মা বাবা, ওনার দিদি, তাদের সকলের সামনেই একটা কথা বলেছিল যে আমার খুব খারাপ লাগছে, আমি হয়তো একটু ভেঙে পড়েছি, কিন্তু মানে এটা আমি দেখে না আকাশ থেকে পড়িনি। কারণ আমার মনে হয়েছিল যে ও হয়তো আর আমার সাথে কোনোদিনই সংসার করবে না, তো ও যে আমার থেকে ডিভোর্স চাইবে এটা আমার মানে মোটামুটি একটা ধারণার মধ্যে কোথাও তো ছিল। তো যাই হোক, এরপরে এই প্রসিডিওর চলতে থাকে। তো ওনার ভাই বলে যে ঠিক আছে, আমি তো ওকে খুব ভালোবাসতাম, আজকেও আমি ওকে ভালোবাসি, তো ও অলওয়েজ যেটা বলেছে আমি সেটাই করেছি, এখন ও আমার থেকে ডিভোর্স চাইছে, তো আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। এবার পিয়ার বাড়ি থেকে একদিন পিয়ার মা বাবা আসে ওদের বাড়িতে, জয়ন্তবাবুদের বাড়িতে, এবং যাতে ওনাদের ছেলে ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দেয় সেই জন্য চাপ দিতে থাকে। তো তখন জয়ন্তবাবু নিজেই বলে যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ডিভোর্স দিয়ে দেবো, আমার কোনো অসুবিধে নেই। এবার এই ঘটনার পর থেকে যেটা অঞ্জলিদি লিখেছেন যে জয়ন্তবাবু বাড়িতে কিন্তু সবার সাথে একটু কথাবার্তা কমিয়ে দিয়েছিল, এবং বাড়িতে যদি কেউ পিয়ার সম্পর্কে কোনো কথাবার্তা বলতো, উনি বলতেন যে ঠিক আছে, পিয়া যা করেছে, যেটা ওর মনে হয়েছে ও সেটা করেছে, এই বিষয় নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। মানে ওই বিষয়টাকে উনি এড়িয়ে চলতেন। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি জিজ্ঞেস করতো ওনাকে পিয়ার কথা, উনি একটা কথাই বলতেন যে পিয়ার যেটা ইচ্ছে হয়েছে ও সেটা করেছে, এটা নিয়ে আমি ঠিক ভুল আমি কিছুই বলবো না। মানে উনি বিষয়টা নিয়ে না মানে পুরো সাইলেন্ট হয়ে গেছিলেন। এবার ওনাদের বাড়ি হচ্ছে হাওড়ার ডোমজুড়ে, তো আর ওনার অফিস ছিল কলকাতায়। এবার উনি মনে মনে অনেকটাই ভেঙে গেছিলেন,
কিন্তু সেটা না উনি জয়ন্তবাবু তার বাবা মা দিদির সামনে খুব একটা প্রকাশ করতে চাইতেন না। কিন্তু ওনার এই নিজের লোকেরা এবং জয়ন্তবাবুর এক দুজন খুব ভালো বন্ধু ছিল, তারা বুঝতে পারত যে জয়ন্তবাবু মনে মনে কতটা ভেঙে পড়েছে, কতটা অসহায় হয়ে পড়েছে, কারণ উনি ওনার স্ত্রীকে সত্যিই খুব ভালোবাসতেন। কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু মানুষ থাকে যারা না এরকম কঠিন সময় নিজেদেরকে পুরো একদম বন্ধ করে ফেলে, নিজেদেরকে একটা যাকে বলে খোলসের মধ্যে মানে গুটিয়ে নেয়। তারা কিন্তু তখন তাদের নিজের আপন লোকেদের থেকেও সান্ত্বনাটুকুও নিতে চায় না, তাদের মনে হয় যে না আমার সেটুকুরও দরকার নেই। জয়ন্তবাবুর অবস্থা কিন্তু একদম এরকমই ছিল। উনি তখন কি করলেন, একদিন হঠাৎ করে মানে ওনার অফিস থেকে আর কি যখন ফেরার কথা, তো উনি ফেরেননি। এবার মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লেট কলকাতার রাস্তায় হওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়, এক এক সময় এতটাই ট্রাফিক থাকে, হতেই পারে। কিন্তু যখন 2 ঘন্টা হয়ে যায়, মানে যে সময় ওনার বাড়ি ফেরার কথা তার থেকে যখন 2 ঘন্টা টাইম বেশি হয়ে যায়, তখন কিন্তু বাড়ির লোকের খুব চিন্তা হতে থাকে, কারণ উনি ফোনটা তুলছিলেন না। এই করে পুরো রাত কেটে যায়। অঞ্জলিদির বাড়িতে খবর যায়, অঞ্জলিদির সঙ্গে সঙ্গে উনি আর ওনার হাজব্যান্ড ওনাদের বাড়িতে চলে আসে আর কি, বাপের বাড়িতে অঞ্জলিদি চলে আসে ওনার হাজব্যান্ডকে নিয়ে। কিন্তু কোনোভাবেই কোনো যোগাযোগ করা গেল না। এবার যখন ভোরের দিকে আর কি ভোরের দিক হয়ে আসছে, তো তখন অঞ্জলিদির হাজব্যান্ড বলল যে না এই বিষয়টাকে এবার একটু থানা পুলিশ করতে হবে, কারণ উনি মানে ফোন মানে এতক্ষণ ফোনটা রিং হচ্ছিল, বাট ভোরের দিকে ফোনটা রিং হওয়া বন্ধ হয়ে যায়, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম ওনারা পুলিশে একটা নিখোঁজ পাওয়া যাচ্ছে না এরকম একটা ওনারা কমপ্লেন করেন। এবং অদ্ভুতভাবে সেটা হচ্ছে যে শিয়ালদা লাইনে যে লক্ষ্মীকান্তপুর যে ট্রেন লাইনটা রয়েছে শিয়ালদা থেকে, সেই লাইনে কিন্তু একটা খবর আসে যে একজনকে পাওয়া গেছে, একজন মানে খুব সম্ভব সে ট্রেনে করে যাচ্ছিল, তো ট্রেন থেকে কোনোভাবে সে পড়ে গেছে এবং পড়ে গিয়ে সেই ব্যক্তি মারা গেছে। তো ওনারা সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং খুব দুর্ভাগ্যজনকভাবে ওই ব্যক্তি কিন্তু জয়ন্তবাবু ছিল। এবার এই জিনিসটা যখন ঘটে তখন না সবাই খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে যার বাড়ি হাওড়ায় সে ওরকম একটা সময়ে সে শিয়ালদা লাইনে কেন যাবে। এবার ওই শিয়ালদা লাইনে কিন্তু ওদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না। এবার সেই লাইনে কেন যাবে, এটা একটা প্রথম বড় প্রশ্ন। আর দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে যে যদি গিয়েও থাকে কোনো কারণে, সেটা সে বাড়িতে বলতেই পারতো, কারণ জয়ন্তবাবু কিন্তু এরকম মানুষ ছিলেন না যে বাড়িতে কাউকে কিছু না বলে হুটহাট করে কোথাও চলে যাবে। তো সেটা উনি বাড়িতে বলতেই পারতেন, বাড়িতেও কাউকে জানায়নি। এবং যেটা জানা যায় যে উনি নাকি ট্রেনে আর কি রাতের বেলায় আর কি ট্রেনে করে উনি যাচ্ছিলেন, তো মানে ওনাকে ট্রেনে উঠতে দেখা গেছে, উনি কিন্তু হাওড়ার দিকে ট্রেনেই উঠেছিলেন। এবার সেখান থেকে উনি কি করে ওই দিকে চলে গেলেন তারপরে সেটা একটা কিন্তু খুব রহস্য। বাট যেটা জানা গেছিলো যে উনি নাকি ভোরের দিকে সকালের ট্রেনে উনি একদম দরজার কাছে ছিলেন, এবং যেহেতু দরজার কাছে মানে বলা যেতে পারে একটু ঝুলন্ত অবস্থাতেই ছিলেন, তো সেখান থেকে উনি পড়ে নাকি মারা যান। কিন্তু এখানে অঞ্জলিদি একটা কথা মেনশন করেছেন যে উনি এবং ওনার পরিবার একটা জিনিস বিশ্বাস করেন যে এটা দুর্ঘটনা ছিল না, এটা হয়তো যেহেতু জয়ন্তবাবু মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন এবং মানে আর কদিন পরেই ডিভোর্স ছিল, উনি সেই মানসিক যাতনাটা না নিতে পারেনি, মানসিক সেই কষ্টটার সাথে উনি একা একা যুদ্ধ করছিলেন নিজের মনে, সেখান থেকে হয়তো উনি ইচ্ছাকৃতভাবেই নিজের প্রাণটাকে এইভাবে বলিদান দিয়েছেন। এটা ওনার বাড়ির লোক সকলেই বিশ্বাস করে, কারণ জয়ন্তবাবু খুবই একজন কনসাস ব্যক্তি ছিলেন। তিনি ওইভাবে ট্রেনে শুধু শুধু ঝুলে যাবেন, তা আবার ওই লাইনে কেন যাবেন সেটাও যদিও মানে সেটাও আর কি ওনাদের কাছে খুবই অদ্ভুত। তো তখন ওনারা যেটা ভেবেছিলেন যে হয়তো ওই লাইনে ওনার কোনো চেনা পরিচিত কেউ থাকবে না, সেই জন্যই হয়তো উনি হঠাৎ করে শিয়ালদা লাইনে ট্রেনে এরকম একটা ঘটনা ঘটালেন। যদিও যেটা জানা গেছিলো যে উনি ট্রেন থেকে নাকি ঝুলে ঝুলে যাচ্ছিলেন, তো সেই জন্যই সেখান থেকে পড়ে যান। বাট ওনার বাড়ির লোক এটাই বিশ্বাস করেন যে উনি নিজে থেকেই নিজের প্রাণটা হয়তো দিয়েছেন, কারণ এই অশান্তি এই অপমান উনি নিতে পারছিলেন না। যাই হোক, তো
খুবই দুঃখজনক একটা বিষয়। স্বাভাবিকভাবেই জয়ন্তবাবুর বাড়ির লোকেরা খুব ভেঙে পড়েন এবং সবথেকে বেশি অবস্থা খারাপ হয়ে যায় জয়ন্তবাবুর বাবা মায়ের। কারণ এই বয়সে এসে ওনারা এত বড় একটা শোক যে ওনাদেরকে নিতে হবে সেটা ওনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এবং যেটা অঞ্জলিদি জানিয়েছেন যে অঞ্জলিদিকে বিয়েতে যতটা গয়নাগাটি দিয়েছিল প্রায় সেরকম গয়নাগাটি কিন্তু তারা তাদের ছেলের বউকে অর্থাৎ পিয়াকেও দিয়েছিল। এবং আরও খারাপ বিষয় হচ্ছে যে যখন জয়ন্তবাবু মারা যান, যেহেতু ডিভোর্সটা তখনও ফাইল হয়েছিল কিন্তু অফিসিয়ালি ডিভোর্সটা ডিভোর্সের প্রসিডিওরটা কমপ্লিট হয়নি, তো তখন নাকি পিয়া আসে এবং পিয়া এসে বোঝাই যাচ্ছে যে একটা লোক দেখানো কান্নাকাটি করছে। ইভেন শুধু তাই নয়, ওর ব্যাংকের জয়ন্তবাবুর ব্যাংকের একটা অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট করেছিলেন এবং ও কিন্তু বাড়ির কাউকে না জানিয়ে সে অ্যাকাউন্ট থেকে টাকা পয়সাও তুলে নেয়। শুধু তাই নয়, মারা যাওয়ার জাস্ট কিছুদিন পরে তখনও শ্রাদ্ধ শান্তি পুরোপুরি কমপ্লিটও হয়নি, পিয়া এসে কিন্তু প্রথম যেদিন আর কি মারা যায় তার কয়েক ঘন্টা পরে পিয়া আসে এবং এসে সবার সামনে এমন করে কান্নাকাটি করে, একটা সিম্প্যাথি গেন করার চেষ্টা করে। বাট ঠিক তার কিছুদিন পরেই পিয়া আসে এবং পিয়া তার বাড়ির লোককেও নিয়ে আসে এবং সে বলে যে আমার সাথে ডিভোর্স হওয়ার কথা ছিল, বাট ডিভোর্স হয়তো আমি ডিভোর্স দিতামও না, তো আমি যেহেতু ওর স্ত্রী আমি এই বাড়ির আধা সম্পত্তি নেব। এবং এই কথা যখন বলে তখন কিন্তু জয়ন্তবাবুর বাড়িতে যে সমস্ত লোকজন ছিল, ইভেন পাড়া প্রতিবেশী, সবাই কিন্তু এইটার প্রতিবাদ করে, বলে যে তুমি কতদিন ধরে ওর সাথে থাকতে না, তুমি কোনো যোগাযোগ রাখতে না, তুমি এখন মানুষটা মারা গেছে, তুমি এখন তার বাড়ির সম্পত্তি নিতে এসছো, তোমার লজ্জা করে না? এবং সেই বিষয়টা এতটাই একটা মারাত্মক লেভেলে চলে যায় যে জয়ন্তবাবুর বাড়ির লোকেরা বাধ্য হয়ে ওকে কিছু টাকা পয়সা দেয়। সেটা কিছু বলতে প্রায় 7 লক্ষ টাকা ওকে দিতে হয়েছিল। এবং শুধু 7 লক্ষ টাকাই নয়, এই যে বাড়ি থেকে যে গয়নাগাটি পেয়েছিল সমস্তটাই কিন্তু ও প্রথম দিনই নিয়ে চলে গেছিল। সে গয়না তো ফেরত দেয়ইনি, উল্টে জয়ন্তবাবুর ব্যাংক থেকে যতটা পেরেছে ও টাকা তুলে নিয়েছিল এবং অন্য একটা অ্যাকাউন্ট থেকেও, যেহেতু ও এটিএমের পিন কোডটা জানতো, সেখান থেকেও কিন্তু ও অনেক টাকা তুলে নেয়। ফলে বুঝতেই পারছেন যে একটা মেয়ে যে স্বামীর সাথে মাত্র 8 মাসই সংসার করেছে, তারপরে দীর্ঘ সময় সে শ্বশুরবাড়িতে আসেইনি, তার স্বামীকে বারবার তার বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাকে যখন আনতে গেছে সসম্মানে ভালোবেসে, সেই মেয়েটাই কিন্তু মৃত্যুর পর এসে তার দাবি দাওয়া নিয়ে বিভিন্ন রকমের কথা বলতে থাকে। এবং যখন পিয়া বুঝতে পারে যে এই বাড়ির অংশ বা আরও যা বিষয় সম্পত্তি আছে সেটা হয়তো সে পাবে না, সে কেস করারও হুমকি দেয়। কিন্তু সেইখানে অঞ্জলিদির হাজবেন্ড, ইভেন জয়ন্তবাবুর বাবা মাও বলে যে তোমার যেটা করার তুমি করে নাও, কিন্তু তুমি যা করেছো সেটা কিন্তু আমাদের বাড়ির সকলে জানে, আমাদের পাড়া প্রতিবেশীও জানে, তো তুমি যদি কেস করো তাহলে আমরাও কিন্তু এই সমস্ত কথা তুলব। যাই হোক, তো তারপরে পিয়া বুঝতে পারে যে এসব নিয়ে যদিও বেশি নাড়াঘাটা করে তাহলে ওরও অনেক কেচ্ছা বেরিয়ে আসতে পারে। তো এই বিষয়টা হওয়ার মাস 3 পরেই কিন্তু খবর পাওয়া যায় যে পিয়া নাকি একটি ছেলের সাথে মুম্বাইতে গিয়ে থাকছে। স্বাভাবিকভাবেই জয়ন্তবাবু চলে যাওয়ার সাথে সাথেই পিয়ার উপরে জয়ন্তবাবুর বাড়ির লোকেদের একটা রাগ, একটা প্রচণ্ড পরিমাণে, শুধু রাগ বললে ভুল হবে, তাদের মনে তো একটা চাপা কষ্ট ছিলই, কিন্তু একটা ক্ষোভ ওদের মনে জন্মায় যে এতবার একটা অন্যায় করলো পিয়া, টাকা পয়সা নিয়ে গেল, ইভেন বাড়িতে এসে ঝগড়া পর্যন্ত করে গেছে দুবার, শুধু ও নয় ওর বাড়ির লোকও এই বিষয় সম্পত্তি নেওয়ার জন্য। সেই মেয়েটা কি করে সমস্ত কিছু ভুলে আবার 3 মাসের মাথায় একজন অন্য কারোর সাথে চলে গেল, হয়তো তার সাথেও বিয়ে করেই গেছে। তো এটা নিয়ে সবারই মনে খুব ক্ষোভ ছিল এবং মাঝে মধ্যেই জয়ন্তবাবুর মা খুব কান্নাকাটি করতেন ছেলের জন্য এবং বারবার বলতো যে আমি যে বৌমাকে নিজে হাতে ধরে এই বাড়িতে নিয়ে এলাম, আমি নিজেই ওকে পছন্দ করেছিলাম, আমার জন্যই হয়তো আমার ছেলেটার আজ এই অবস্থা হলো, আমি যদি এই মেয়েটাকে
ওর জীবনে না আনতাম, তাহলে হয়তো আমার ছেলেটা আজকে বেঁচে থাকতো। এই দুঃখ, এই কষ্ট ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যেহেতু উনি সম্বন্ধ করেছিলেন, এইটা ওনাকে কিন্তু খুব কষ্ট দিত। এবং অঞ্জলি যেটা লিখেছেন যে, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমার মা এই কথা বলে কত যে কেঁদেছে, কত যে কষ্ট পেয়েছে, দিনের পর দিন না খেয়ে থেকেছে। এবং আমরা সবাই মাকে বোঝাতাম যে, মা তোমার এখানে কোনো দোষ নেই, তুমি দেখে শুনে ভালোই বিয়ে দিতে চেয়েছিলে। এবং যখন বিয়ে হয়েছে তখন কিন্তু কারোর কোনো সমস্যা ছিল না, ইভেন মেয়েটিরও কোনো সমস্যা ছিল না। মেয়েটিকে বারবার জিজ্ঞেস করা হয়েছে, ইভেন জয়ন্তবাবুও বিয়ের দিনক্ষণ ঠিক করার আগে মেয়েটিকে জিজ্ঞেস করেছে যে তুমি খুশি তো? মেয়েটি কিন্তু বলেছে হ্যাঁ। কিন্তু উনি তো মা, ওনার খুব কষ্ট হয়েছিল যে আমি ছেলের বিয়ে দিলাম, কিন্তু এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিলাম, আমার ছেলের জীবনটাই চলে গেল। এটা উনি মেনে নিতে পারছিলেন। এবং সেই শোকে উনি মাত্র জয়ন্তবাবু চলে যাওয়ার 8-9 মাস পরে ওনার মা প্রবল অসুস্থ হন। 2 মাস উনি খুব ভোগেন, শয্যাশায়ী ছিলেন, এবং তারপরে উনিও একদিন মারা যান। এবং যেটা অঞ্জলিদি লিখেছেন যে এই এত অল্প সময়ের মধ্যে ওনার মা ভাই দুজনেরই চলে যাওয়া ওনাকে মানসিকভাবে প্রচণ্ড রকমভাবে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। এবং ওনার বাবা ওই বাড়িতে আর থাকতে পারলেন না। ওনার বাবা বললেন যে আমি আর বেঁচে থেকে কি করব, একদম পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলেন। তখন অঞ্জলিদি ওনার বাবাকে ওনার সাথে শ্বশুরবাড়িতে নিয়ে আসে। কিন্তু যা হয় আর কি, এটা একটা প্রবল শখ। পাড়ার লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই খুব আর কি কষ্ট পায়। তাদেরও মনে হয় যে এই একটা মেয়ের জন্য একটা পুরো পরিবার শেষ হয়ে গেল। এত হাসি খুশি ভালো একটা পরিবার, পাড়ায় কারোর সাথে কোনো দিন কোনো ঝামেলা হয়নি, সব কিছু এত ভালো ছিল। যত কিছু শুরু হলোই বিয়ের পর থেকে, বিয়ের আগ অবধি সব কিছু এত ভালো ছিল। ইভেন বিয়ের পরেও কয়েক মাস ওরা ভালোই সংসার করেছিল। তো অঞ্জলিদি পুরোপুরি নিজেও একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যান। সেই সময় ওনার স্বামী পুরোটা সামলেছে, ওনাকে সামলেছেন, ওনার বাবাকে সামলেছেন। তো এইভাবে 6টা মাস কেটে যায়। এবং 6টা মাস কেটে যাওয়ার পরে যখন অঞ্জলিদি বুঝতে পারে যে না, এভাবে শোক তাপ করে তো আর লাভ নেই, যারা চলে যাবার তারা চলে গেছে, তো তখন অঞ্জলিদির প্রচণ্ড ক্ষোভ হয় পিয়ার উপরে, যে একটা মেয়ে কি করে এতটা ক্ষতি করতে পারলো আমাদের পরিবারের। এবং সে শুধু ক্ষতি করেছে তা নয়, আর্থিক দিক থেকেও প্রচুর রকমভাবে ওদের ক্ষতি করেছে, প্রচুর টাকা পয়সা নিয়েছে। ইভেন পরবর্তী সময় ওরা বুঝতে পারে, অঞ্জলিদি বুঝতে পেরেছিল যে ওনার মায়ের আলমারি থেকেও সেই গয়না অনেক মিসিং ছিল। তার এবং মিসিং থাকার বোঝাই যাচ্ছে যে সেই গয়না পিয়াই নিয়ে চলে গেছিল। তো যেটা লিখেছে অঞ্জলিদি, যে আমি যেখানেই যেতাম 6 মাস অবধি আমি বাড়ি থেকে বেরোতাম না। তো 6 মাস পর থেকে আমি যেহেতু উনি আগে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলেন, তো সেই চাকরিটা ওনার হয়ে যায়। তো সেই জন্যই আস্তে আস্তে উনি ওই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে আসতে পারেন। এবং উনি দেখছিলেন যে উনি যদি ডিপ্রেশন থেকে না বেরোন, ওনার বাবার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, ওনার বাবাকে আর বাঁচানো যাবে না। তো সব কিছু মিলিয়ে উনি যখন আস্তে আস্তে নিজের হাল নিজে ধরলেন, তখন উনি একটা জিনিস করা শুরু করলেন। উনি বলছেন যে আমি প্রত্যেক দিন সকালে, দুপুরে, রাতে এই 3 বেলা আমি একটা প্রার্থনা করতাম। আমি রাস্তাঘাটে থাকি, আমি বাড়িতে থাকি, আমি কাজের মধ্যে থাকি, আমি যেখানেই থাকি, আমি একটাই প্রার্থনা করতাম যে এই পিয়া যেন শাস্তি পায়, ও যেন কোনোভাবেই সুখে শান্তিতে না থাকে। যে মেয়েটা আমার ভাইকে কেড়ে নিল, আমার মাকে কেড়ে নিল, আমাদের পুরো পরিবারটাকে এরকম টুকরো টুকরো করে দিল, সেই মেয়েটার ভালো থাকার অ্যাটলিস্ট কোনো অধিকার নেই। তো অঞ্জলিদি বলছে যে আমি জানি যে আমি একজনের খারাপ চাইছি, আমি একজনের ক্ষতি চাইছি, আমি নিজে একটা মেয়ে, আমি নিজে সংসারী। তো আমি জানি এই চাওয়াটা হয়তো আমার ঠিক না, কিন্তু ও যা করেছে তারপরে আমার পক্ষে ওর ও হাসি খুশিভাবে জীবনে থাকবে, ঘুরে বেড়াবে, এটা আমি সহ্য করতে পারবো না। স্বাভাবিক, একটা পরিবার এভাবে নষ্ট হয়ে গেল, দুটো তরতাজা প্রাণ চলে গেল, সত্যি এটা মেনে নেওয়া যায় না। যে আর পরিবারে হয় সেই বোঝে। এবং অঞ্জলিদির ভাই জয়ন্তবাবু অনেক স্বপ্ন ছিল, সবাই মিলে একসাথে থাকবে, ঘোরাফেরা করবে, আনন্দ করবে, মজা করে জীবনটা কাটাবে, এরকমই একটা হাসি খুশি একটা পরিবার ছিল। সেই পরিবারটা ভাবে ভেঙে গেল শুধুমাত্র একটা মেয়ের জন্য। এটা সত্যিই মনে হয় মেনে নেওয়াটা খুব খুব কঠিন। যাই হোক, তো এরপরে
পিয়া কী করেছিল, ও এতটাই চালাক ছিল, ওর সোশ্যাল মিডিয়া থেকে মানে এই শ্বশুর বাড়ির সবাইকে, মানে যারা যারা আর কি ওর সাথে সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে তো আগেই ব্লক করে দিয়েছিল, ফেসবুক বলুন বা ইনস্টাগ্রামে ছিল, তাদের সবাইকে কিন্তু ব্লক করে দেয়। তো তখন অঞ্জলিদি ঠিক করে যে না, পিয়ার খবরাখবর আমায় রাখতে হবে। তো কিভাবে রাখবে? তো প্রথমে কি করলো অঞ্জলিদি, একটা অন্য প্রোফাইল বানায়, ওনারই এক আত্মীয়ের ছবি দিয়ে একটা প্রোফাইল বানায়, তাকে বলেই ছিল যে আমি তোমার ছবিটা দিয়ে একটা প্রোফাইল বানাবো। তো সেইটাতে একটা ফেসবুকের প্রোফাইল আর একটা ইনস্টাগ্রামের প্রোফাইল বানায়, এবং প্রোফাইল বানিয়ে একটা ছেলের প্রোফাইল, কিন্তু এটা কোনো মেয়ের প্রোফাইল নয়, একটা ছেলের প্রোফাইল বানায়, প্রোফাইল বানিয়ে ওকে মানে ওই পিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এবং পিয়া সেটা 2 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করে নেয়, এবং ইনস্টাগ্রামে ওকে ফলো করতে থাকে, শুধুমাত্র জানার জন্য যে ও কি করছে না করছে। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে অঞ্জলিদের যে শ্বশুর বাড়িটা ছিল, তো সেই শ্বশুর বাড়িটা পুরনো বাড়ি ছিল আর কি। তো ঠিক হলো যে ওখানে ফ্ল্যাট হবে, প্রমোটারকে দেওয়া হবে এবং সেখানে ফ্ল্যাট হবে। তো বুঝতেই পাচ্ছেন, এবার ওনাদের যে শ্বশুর বাড়িটা ছিল সেই শ্বশুর বাড়িতে 3 জন জ্ঞাতিগোষ্ঠী থাকতো। তো এবার যেহেতু বাড়িটা ভাগা করে দিতে হবে, ওখানে ফ্ল্যাট উঠবে, তো সেই 3টে ফ্যামিলি যে যার মতো আলাদা আলাদা থাকার জায়গাতে চলে গেল। এবার অঞ্জলিদিরা কোথায় আসবে? ওনারা তখন ওনার যে বাপের বাড়ি সেই বাড়িতে চলে এলো। এবার ওই বাড়িতে এসে তো বুঝতেই পাচ্ছেন যে বাড়িতে ভাই ছিল, মা ছিল, দুটো মানুষ নেই, এবং ওনার বাবা খুবই আর কি কষ্ট পায় বাড়িতে এসে, এবং অঞ্জলিদিরও খুব খারাপ লাগে, ওনার ভাইয়ের ঘর, ওনার মা বাবার ঘর। এবং অঞ্জলিদি বলেও ছিল যে আমরা তাহলে ওই বাড়িতে যাবো না, আমরা কোনো একটা অন্য ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকি, হয়তো 2 বছরের মধ্যে প্রজেক্টটা হয়ে যাবে, তো আমরা ভাড়া থাকি। তো তখন ওনার বাবাই বললেন যে না না, আমরা ওই বাড়িতেই থাকি, নিজেদের বাড়ি থাকতে আবার কেন ভাড়া থাকবো। তো ওনারা ওই বাড়িতেই এলেন। এবার আসার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে প্রথম কিছুদিন তো ভীষণ মন খারাপ, যে এই সেই বাড়ি যেখানে সবাই মানে একটা সময় মানে হাসি ঠাট্টা করতো, মজা করতো, বিয়েতে কত আনন্দ হয়েছে, কত গল্প হয়েছে, কত স্বপ্ন দেখা হয়েছে, কত প্ল্যানিং হয়েছে, সেই বাড়িটা আজকে অদ্ভুতভাবে ফাঁকা, এবং শুধু হাহাকার কষ্ট ছাড়া যেন সেই বাড়িতে আর কিছুই নেই। এবার ঘটনা হচ্ছে যে ওই যে ঘরটা, যে ঘরে জয়ন্তবাবু থাকতেন, সেই ঘরটা বন্ধই থাকতো, এবং অঞ্জলিদির এতটাই খারাপ লাগতো, উনি না মানে ওনার বাবা তো ওই ঘরেই শুতেন যে ঘরে উনি আর ওনার মা শুতেন, কিন্তু জয়ন্তবাবুর ঘরটা ছিল দোতলায়, তো ওই ঘরটা বন্ধই থাকতো। এবার যখনই আর কি অঞ্জলিদি ওই ঘরের পাশ দিয়ে যেত, ওনার কেন জানি না মনে হতো যে ঘরের ভিতরে একটা মানুষ থাকলে সে যদি হাঁটাচলা করে যেরকম একটা আওয়াজ হবে, ওই ঘর থেকে এক্স্যাক্ট সেরকম আওয়াজ আসতো। এবং এই আওয়াজটা যে শুধুমাত্র রাতের বেলা আসতো তা নয়, দিনের বেলাও কিন্তু কখনো কখনো আসতো। এবার মাঝে মধ্যে অঞ্জলিদি কী করতো, মানে প্রথম যখন ওই বাড়িতে ওরা তখন এসে উঠলো, তো অঞ্জলিদি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখতো যে কী হলো, কোনো কুকুর বিড়াল ঢুকলো কি না। উনি দেখছে না, কিছু নেই, ঢোকার কথাও নয়, কারণ দরজা জানলা সবই বন্ধ থাকে। তো তারপরে একদিন ভাবলো যে হয়তো ইঁদুর ঢুকছে, কারণ বহুদিন বাড়িতে কেউ ছিল না, বেশ কয়েক মাস। তো উনি খুলে দেখছেন না, কোনো ইঁদুরও নেই, কিচ্ছু নেই, কিন্তু প্রত্যেক দিন আওয়াজ হতো, ওই ঘরটা থেকে আওয়াজ আসতো, বিভিন্ন রকমের আওয়াজ আসতো, এবং রাতের দিকে আওয়াজটা আস্তে আস্তে বাড়তে লাগলো। মানে রাতের দিকে মনে হতো যেন ঘরের ভিতরে, মানে দোতলায় যেহেতু ঘরটা ছিল আর ওনারা একতলায় থাকতেন, মানে ওই ঘরটা বিয়ের আগেও অঞ্জলিদি ওখানেই থাকতেন, ওই ঘরটাতেই উনি থাকতেন, তো ওরকম আওয়াজ হতো। এবং রাতের বেলা রীতিমতো মনে হতো যে দোতলায় কেউ খুব জোরে জোরে হাঁটাচলা করছে, বাসন পড়ে যাওয়ার আওয়াজ হতো। এবং ওই নিচের ঘরে, একটা ঘরে অঞ্জলিদি ওনার হাজবেন্ড থাকতেন, আর তার পাশের ঘরে ওনার বাবা শুতেন, ওনার বাবাও কিন্তু এই আওয়াজগুলো পেতেন। এবং বহুবার এরকম হয়েছে যে অঞ্জলিদি ওনার হাজবেন্ড সঙ্গে সঙ্গে উপরে গেছে, গিয়ে দেখেছে, তার দেখছে যথারীতি কেউ নেই। আবার যখন ওনারা ওপর থেকে নিচে নামছে, নিচে নেমে আবার নিজেদের মতো আর ঘরে হয়তো শুয়ে আছে, আবার সেই আওয়াজ জেকে সেই। এবং অঞ্জলিদি লিখেছেন যে উনি তো যখন আর কি উনি হয়তো বাড়িতে একা আছে, ওনার বাবা হয়তো পাশে,
মানে ওনার বাবা যেহেতু ওখানে বহু বছর থাকতেন, তো ওখানেই হাওড়াতে ডোমজুড়ের ওখানে ওনাদের একটা মানে সিনিয়র সিটিজেনদের একটা গ্রুপ ছিল। তো সেখানে মাঝে মধ্যে গল্প আড্ডা হতো, ওখানে একটা আশ্রম ছিল, সেই আশ্রমেও মাঝে মধ্যে যাওয়া হতো। সন্ধেবেলাটা ওই 1.5 ঘন্টাটা ওনার বাবা বাইরে থাকতেন। তো ওই সময় যদি অঞ্জলিদি যদি বাড়িতে একা থাকতেন, উনি স্পষ্ট বুঝতে পারতেন যে মানে ওই বাড়িতে উনি ছাড়াও আরও কেউ আছে। হয়তো বাড়িতে মানে সশরীরে উনি একাই আছেন, আর কেউ নেই, ওনার হাজব্যান্ড তখনও বাড়ি ফেরেনি, ওনার বাবা বাড়িতে আসেনি, বাট উনি স্পষ্ট বুঝতে পারতেন। এবং আর একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, সেটা হচ্ছে যে জয়ন্তবাবু মাঝে মধ্যে কী করতেন, জলের গ্লাস নিয়ে মানে জল খেতে খেতে বা চা কফি যাই উনি খেতেন, উনি খুব পায়চারি করতেন ঘরের মধ্যে। কারণ ওনার না হাঁটা খুব একটা হতো না। উনি বলতেন যে আমার তো হাঁটাটা খুব কম হয়, সারাক্ষণ বসে বসে কাজ। তো মানে উনি কী করতেন, দোতলায় একতলায় ছাদে খুব হাঁটতেন, মানে ঘুরে ঘুরে উনি জল কফি এগুলো খেতেন। তো দেখবেন প্রতিটি মানুষেরই হাঁটা চলা করার একটা স্টাইল থাকে। আপনি ধরুন আপনার ঘরে বসে আছেন, আপনার বাড়িতে যে সমস্ত লোকেরা আছে, আপনার মা বাবা হাজব্যান্ড ওয়াইফ যেই থাকুক না কেন, তাদের প্রত্যেকেরই কিন্তু চলন বলনের একটা নির্দিষ্ট স্টাইল থাকে। এবং আপনি তাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে আপনি তাকে না দেখেও কিন্তু বুঝতে পারবেন যে কে চলাফেরা করছে। তো স্বাভাবিকভাবেই অঞ্জলিদিও বুঝতে পারতেন, মানে মনে হতো যেন এই ঠাক করে একটা, উনি হয়তো ঘরে একটা কাজ করছেন, ঠাং করে হয়তো পাশের ঘরে একটা আওয়াজ হলো, এবং সঙ্গে সঙ্গে সেই আওয়াজটা মনে হলো সিঁড়ি দিয়ে উপরে চলে গেল, আবার উপরে একটা আওয়াজ হলো, আবার যদি উনি দোতলার ঘরে থাকেন মনে হলো ছাদ থেকে আওয়াজ আসছে, কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। মানে উনি লিখেছেন যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি এটা 1-2বার নয়, বহুবার বুঝতে পেরেছি। এবং শুধু আমি নয়, মানে একদিন অঞ্জলিদির বাবাও বলছেন যে আমি এরকম আওয়াজ পেয়েছি, যেভাবে জয়ন্ত হাঁটাচলা করতো সেভাবে। এবং জয়ন্তবাবু খুব ভালো চা বানাতেন, তো উনি মাঝে মধ্যে রাতের দিকেও চা বানাতেন। তো যেভাবে রান্নাঘরে ঠিকঠাক জিনিস রাখতেন, তার যে একটা আওয়াজ, তার যে কাজ করার একটা পদ্ধতি, এক্স্যাক্ট সেইভাবেই মনে হচ্ছে যেন কেউ চা বানাচ্ছে। এটা কিন্তু ওনার বাবা একদিন ওনাদেরকে বলেন, এবং তখন অঞ্জলিদিও বলে যে বাবা আমিও এটা বহুবার ফিল করেছি, যেন ভাই এঘর ওঘর করছে, কথা বলছে। এবং ওনাদের একটা বড় অ্যাকোরিয়াম ছিল, তো অ্যাকোরিয়ামটা পরের দিকে আর ছিল না, মাছগুলোকে কে খাওয়াবে, কে টেক কেয়ার করবে, তো সেই জন্য মাছগুলো সব মানে একজনকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই অ্যাকোরিয়ামের সঙ্গে মানে জয়ন্তবাবু প্রচুর সময় কাটাতেন, অ্যাকোরিয়াম পরিষ্কার করা, তার মধ্যে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট ঘরে রাখা ছিল, তো সেই প্ল্যান্টগুলোর পরিচর্যা করা। তো এরকমও বহুদিন দেখা গেছে যে সকালবেলা ছোট ছোট যে টবগুলো রয়েছে, সেই টব থেকে মাটি পড়ে রয়েছে, কেউ যেন মাটিটাকে ঘেঁটেছে এরকম মনে হচ্ছে, বাট ওই মাটিতে কেউ হাত দেয়নি, না অঞ্জলিদি হাত দিয়েছে, না ওনার হাজব্যান্ড হাত দিয়েছে, না ওনার বাবা হাত দিয়েছে। তাহলে দিলটাকে, যেখানে রাত অবধি টবগুলো ওখানেই ছিল, এবং ঘরের ভিতরে, এমন নয় যে বাইরে কোনো বিড়াল কুকুর কিছু করেছে, সেটাও করার কোনো চান্সই নেই। তো ওনার বাবাও এটা বুঝতে পারতেন যে বাড়িতে যেন ওনার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তার একটা উপস্থিতি, একটা মানে বিদেহীর উপস্থিতি বোঝা যেত। কিন্তু আর কোনো ডিস্টার্ব করতো ওদের বা আর কিছু ব্যাপার, সেটা কিন্তু বোঝা যেত না। কিন্তু ওই হাঁটা চলা করাটা, রান্নাঘরে চায়ে মানে ওনাদের যেখানে চা পাতা থাকতো যে কৌটোটায়, সেটা খুলে না একটা খসখস খসখস আওয়াজ হতো, যেহেতু মুখটা খুব টাইট ছিল, তো সেই বয়ম খোলার আওয়াজ, বিভিন্ন ধরনের এই ধরনের আওয়াজ কিন্তু ঘরে পাওয়া যেত। এবং প্রথম দিকে অঞ্জলিদির একটু অস্বস্তি হতো এই বিষয়গুলোই, বাট আস্তে আস্তে না মানে উনি ইউজ টু হয়ে গেছিল। আর ওনার হাজব্যান্ড খুবই আর কি এই বিষয়গুলোতে খুবই আর কি সাহসী ছিলেন, তো উনি অতটা কিছু মাইন্ড করতেন, উনি ভাবতেন যে ঠিক আছে। এবং প্রত্যেক দিন অঞ্জলিদি মানে মনে মনে ভাবতো যে এই পিয়া মেয়েটা যেন জীবনে ভালো না থাকে, ওর পক্ষে ভালো থাকা সম্ভব নয়। এবং উনি ওই যে ইনস্টাগ্রামে ফলো করতো, ইনস্টাগ্রামে দেখতে পেতো যে এক এক দিন এক এক রকমের শাড়ি, এক এক রকমের জামা কাপড় পরে মানে বেশ খুশিতে খুশিতে রিলস বানাচ্ছে, বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে যার সাথে আর কি গেছে।
তো এগুলো দেখে স্বাভাবিকভাবেই অঞ্জলিদির ভীষণ খারাপ লাগতো, ভাবতো যে এই মেয়েটা এত অন্যায় করলো, আমাদেরই বাড়ির টাকা পয়সা গয়নাগাটি দিয়ে এ এখন ভালো করে, মানে ওই গয়না পরে সে আবার ছবি দিচ্ছে যে গয়না দিয়ে অঞ্জলিদির মা ওকে আশীর্বাদ করেছিল। ভাবা যায় না। যাই হোক, তো এগুলো উনি দেখতো আর ভীষণ মানে কাঁদতো। তো একদিনের একটা ঘটনা অঞ্জলিদি শেয়ার করেছে, তো সেটা কিন্তু খুবই একটা দুঃখের একটা কষ্টের বিষয়। তো সেটা হলো, তো সেই দিন ছিল ছুটির দিন, সারাদিন আর কি সবাই বাড়িতেই ছিল। এবার ওই 3টে 3:30 নাগাদ অঞ্জলিদির বাবার একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো সেই দিন ওনার বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেটা দেখে অঞ্জলিদির হাজবেন্ড বলে যে ঠিক আছে, আপনার যেখানে যাওয়ার আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো অঞ্জলিদির হাজবেন্ড গাড়ি বার করে এবং গাড়ি বার করে অঞ্জলিদির বাবাকে যেখানে আর কি ওনার যাওয়ার কথা ছিল ওখানে নিয়ে যায় এবং কথা হয় যে ওনার বাবার ওখানে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো 1-1.5 ঘন্টা ওখানেই ওনার হাজবেন্ড ওয়েট করবে, তারপরে ওনার বাবাকে ওখান থেকে নিয়ে একবারে বাড়ি চলে আসবে। এবার মোটামুটি 3:30 নাগাদ ওনার বাবা এবং অঞ্জলিদির হাজবেন্ড দুজনই বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার সারাদিন মানে সকাল থেকে কিন্তু অঞ্জলিদির মনটা ঠিকঠাকই ছিল, খুব মানে আনন্দ ছিল তাও না, বা যে খুব খারাপ মন ছিল তাও নয়, মোটামুটি ঠিকঠাকই ছিল। এবার যখন ওনারা বেরিয়ে গেছে, তো অঞ্জলিদি লিখেছেন যে আমার কেন জানি না মনে হতে লাগলো যে যেন পুরো বাড়িটা আমায় গিলে খেতে আসছে। মানে মায়ের এত এত স্মৃতি ওই বাড়িতে, ভাইয়ের এত স্মৃতি, সব কিছু যেন আমাকে প্রচণ্ড মানে পেন দিচ্ছিল এবং আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমিও কোথাও একটা বেরিয়ে যাই। এবার ওনার না খুব কষ্ট হয়, খুব কান্না পায়। স্বাভাবিকভাবেই মায়ের কথা মনে পড়ছে, মায়ের কত আশা ছিল ছেলের বউকে নিয়ে, একটা খুব খুশি ব্যাপার ছিল, ছেলের একটা আনন্দ ছিল যে বিয়ে করেছি বউকে নিয়ে, এবার সবার সাথে ঘুরবো ফিরবো, কিছুই হলো না, এইভাবে সব কিছু শেষ হয়ে গেল। সবথেকে বড় কথা, দুটো মানুষ চলে গেল। খুব খুব মানে খুব কান্না পায় এবং যেহেতু বাড়িতে কেউ ছিল না, অঞ্জলিদি পুরো হাউ হাউ করে কাঁদে এবং কেঁদে কেঁদে বলে যে ভগবান, এটা তোমার কেমন বিচার, যে মেয়েটা এত খারাপ করলো আমাদের সাথে, আমার ভাই অকালে চলে গেল, সেই শোকে মা এত কষ্ট পেল, সে মাও চলে গেল, আর সেই মেয়েটাকে তুমি এত ভালো রেখেছো, সেই মেয়েটা আমাদেরই বাড়ির গয়না, আমার মায়ের গায়ের গয়না পরে সে অন্যের সাথে ঘুরে বেড়াচ্ছে, সে সব কিছু আর কি মজা করছে। ইভেন ওই যে বলেছিলাম যে একটা ফেক প্রোফাইল, মানে ওনারই একজন আত্মীয়ের ছবি ব্যবহার করে যে একটা প্রোফাইল ক্রিয়েট করেছিল, সেখান থেকে ইচ্ছে করেই হাই হ্যালো লিখে পাঠাতো এবং দেখতো যে মানে একটা অচেনা লোক, তাকে কিন্তু পিয়া আবার হাই হ্যালোতে রিপ্লাইও করতো। মানে স্বভাব চরিত্র খুব একটা যে ভালো ছিল তা নয়। তো যাই হোক, এইসব তো চলছেই। তো মানে অঞ্জলিদির ভীষণ খারাপ লাগলো, হাউ হাউ করে কাঁদছে এবং কাঁদতে 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 যে কখন অঞ্জলিদির চোখটা লেগে গেছে ও বুঝতে পারেনি। কিন্তু চোখ লেগে গেলেও অঞ্জলিদি যেটা লিখেছেন যে উনি কিন্তু ঘুমিয়ে পড়েননি পুরোপুরি, মানে জাস্ট মানে ওনার চোখ দুটো হালকা করে বন্ধ করেছে এবং ওনার মনে হলো ওই ঘরে জয়ন্তবাবু ঢুকলো, মানে যে ঘরে অঞ্জলিদি শুয়েছিল, এবং সময়টা হবে ওই 5টা 5:30 ঢুকলো এবং ঢোকার পরে মানে উনি আধা ঘুম আধা জাগা এরকম একটা অবস্থায় রয়েছে এবং ওনার চোখটা হালকা করে খোলা। উনি স্পষ্ট দেখলেন যে জয়ন্তবাবু ঘরে ঢুকলো এবং ঢুকে কিছুটা এগিয়ে এলো, মানে অঞ্জলির দিকে কিছুটা এগিয়ে এসে উনি বলছে যে দিদি, তুই এত কষ্ট পাচ্ছিস কেন, তুই এত কষ্ট পাস না, আমাদের এইটুকুই জীবন ছিল, তুই এত কষ্ট পাস না, তুই যদি এত কষ্ট পাস আমাদের খুব খারাপ লাগে, তুই ভাবে কান্নাকাটি করিস না। এই বলে নাকি অঞ্জলিদির মনে হয় যেন ওনার কপালে ওনার ভাই হাতটা ছোঁয়ালেন এবং এই যে স্পর্শটা, আপনি ধরুন শুয়ে আছেন, আপনার কপাল যদি কেউ স্পর্শ করে, আপনি তো সেই টাচটা অনুভব করতে পারবেন, তাই না? এবং এখানে অঞ্জলিদি লিখেছেন যে আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার কপালে কেউ টাচ করেছে এবং ওই যে আধা জাগা আধা ঘুমের মধ্যে উনি ছিলেন, একটা তন্দ্রার মতো, তাতে ওনার চোখটা কিছুটা খোলা ছিল এবং উনি লিখেছেন যে এটা যে আমার কোনো স্বপ্ন নয় সে বিষয়ে কিন্তু আমি 100% নিশ্চিত। আর ওই সময়
মানে অঞ্জলিদির ঘুমানোরও কথা না, মানে ওই সময় আর ঘুম পায় না। এবং এরপরে উনি দেখলেন যে ওনার ভাই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে যেতে যেতে অঞ্জলিদিকে একটা কথা বলে যে ও আমাকে যেভাবে ঠকিয়েছে ও তার থেকেও খারাপভাবে নিজে ঠকছে, সেটা ও নিজেও জানে না। ও কতটা খারাপভাবে ঠকবে সেটা হয়তো তুই দেখতে পাবি, কিন্তু আমি তোকে একটা কথাই বলবো, তুই কষ্ট পাস না। তুই যদি এত কান্নাকাটি করিস, তুই যদি এত কষ্ট পাস, তাহলে আমাদের খুব কষ্ট হয় রে, তুই আর কষ্ট পাস না। এই কথাটুকু বলে উনি স্পষ্ট দেখলেন, মানে ততক্ষণে মানে উনি ভালো রকমের কনসাস হয়ে গেছেন। উনি স্পষ্ট দেখলেন যে ওনার ভাই জয়ন্তবাবু ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। এবং ভাবুন, এইটা দেখার পরে অঞ্জলি যেটা লিখেছেন যে উনি না তড়াক করে উঠে বসেন, এবং উঠে বসে উনি কিছুক্ষণের জন্য পুরো একদম সাইলেন্ট হয়ে যান। মানে ওনার সাথে যেটা ঘটলো, মানে উনি যেটা দেখলেন, যেটা উনি প্রত্যক্ষ করলেন, সেটা না ওনাকে পুরো বাকরুদ্ধ করে দেয়। উনি অবাক হয়ে যান যে এটা উনি দেখলেন, এবং উনি বলছেন যে বিষয়টা এতটা ন্যাচারাল ছিল। আমার যখন মানে লাস্টে যখন জয়ন্তবাবু ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে উনি দেখছেন, উনি কিন্তু তখন স্পষ্ট জেগে গেছেন। এবং উনি বলছেন আমি জানি না, আমার কোনো ভয়ও লাগেনি, আমার খুব ক্যাজুয়াল লাগলো মনে হলো ব্যাপারটা, যে সত্যি সত্যি আমার ভাই ঘরে ঢুকে আমাকে কথাগুলো বলে বেরিয়ে যাচ্ছে। মানে ও যে আর এই পৃথিবীতে নেই এটা আমি বিশ্বাসই করতে পারছি, এবং এটা আমার কোনোভাবে আর মনেও আসছে না। শুধুমাত্র আমি ওটা দেখলাম, এবং দেখার পরে আমি কিছুক্ষণ পুরো চুপচাপ রইলাম। এবং শুধু তাই নয়, উনি পরিষ্কার সেই সময় মানে খাটে উনি শুয়ে রয়েছে, মানে উঠে বসেছে আর কি শোয়া অবস্থা থেকে, উনি স্পষ্ট শুনতে পাচ্ছে উপরে দোতলায় ঠিক ওনার ভাইয়ের ঘর থেকে ঠক ঠক আওয়াজ আসছে। এবং তখন মানে ওনার মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে, মানে জোরে উনি বলেছেন যে ভাই তুই এসেছিলি, আমি বুঝতে পেরেছি। এই কথাটা ওনার মুখ থেকে বেরিয়ে গেছে। এবং যে মুহূর্তে এই কথাটা বেরিয়েছে উনি বলছেন যে আমার চশমাটা মানে বেডের পাশে যে একটা ছোট টেবিল ছিল সেই টেবিলে রাখা ছিল অঞ্জলিদির চশমাটা। উনি স্পষ্ট দেখলেন, মানে এটা ঠাক করে আওয়াজ হলো, উনি মানে জাস্ট সাইড করে পাশে যে টেবিলটা ছিল সেই টেবিলের দিকে তাকালেন। উনি দেখলেন আস্তে করে ওনার চশমাটা মাটিতে পড়ে গেল, কিন্তু ভাঙেনি, কিচ্ছু হয়নি। স্পষ্ট দেখলেন, মানে ওই যে ওনার মুখ থেকে কথাটা বেরিয়ে গেছে যে ভাই তুই এসেছিলি, আমি বুঝতে পেরেছি, এই কথাটা যে বলল, আর উনি তাকালেন, চশমাটা মনে হলো যেন কেউ, যেহেতু কাঠের টেবিল, একটা কোনো কিছু নড়লে একটা ঠাক ঠাক ঠাক্কুট একটা আওয়াজ তো হবে, তো সেই আওয়াজটা হলো। এবং ওনার চোখের সামনে কোনো মানুষের হাত লেগে নয়, ওনার নিজের হাত লেগে নয়, কিচ্ছু না, জাস্ট নিজে থেকে আস্তে করে পড়ে গেল, কিন্তু ভাঙেনি চশমাটা। উনি লিখেছেন যে আমার ওই মুহূর্তে একটা, জানি না কেন, ওনার একটা প্রবল মানসিক শান্তি যেন মনে এলো। মানে আমরা খুব স্বস্তি পেলে যেটা যেরকম একটা আমাদের ফিলিংস হয়, উনি লিখেছেন আমার যেন একটা মনে একটা স্বস্তি এলো। এবং আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এবার তো পিয়া শাস্তি পাবেই, তার মানে কিছু তো একটা ওর সাথে হতে চলেছে। এবং এরপরে উনি দেখছেন যে ওনার ফোনটার দিকে যখন তাকিয়েছে, তো তখন দেখছে যে ওনার ফোনে 12টা মিস কল, এবং তারপরে আবার ওনার হাজব্যান্ডের ফোনটা এসেছে, এবং ওনার হাজব্যান্ড বলছে তোমাকে আমি এতবার ফোন করছি, এতবার কলিং বেল প্রেস করছি, তুমি ঠিক আছো তো, আমরা এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছি, তুমি দরজা খোলো। তখন উনি দৌড়ে গিয়ে দরজাটা খুলেছে, এবং ওই যে ওনার দরজা খুলতে দেরি হচ্ছিল, ওনার বাবা কিছু একটা আন্দাজ করেছিলেন। ওনার বাবা তখন বলছে যে মা তুই ঠিক আছিস তো, কী হয়েছিল? তখন অঞ্জলিদি বলছে যে আমি খুব স্বাভাবিকভাবেই কথাগুলো আমার হাজব্যান্ডকে এবং আমার বাবাকে বললাম, এবং ওনারা চুপ করে রইলেন। আমার বাবাও কোনো উত্তর দিল না, আমার হাজব্যান্ড এই বিষয়ে অতটা কিছু বলতো না, তো ও কোনো উত্তর দেয়নি। কিন্তু পরে আমার বাবা আমাকে রাতের দিকে বলছে যে বিশ্বাস করবি না, আমি তোকে বলিনি, তোর হয়তো খারাপ লাগবে বা ভয় পাবি, আমি রোজ রাতে দেখি যে আমার ঘরে ও ঘুরছে, মানে এদিক ওদিক করছে, আমি রোজই দেখি, এবং আমি কিচ্ছু বলি না, ও কিছু বলে না, কিন্তু আমি স্পষ্ট দেখি ও আমার ঘরে রয়েছে, আমার ঘরে কিছুক্ষণ পায়চারি করেও বেরিয়ে গেল। মানে ওনার বাবাও কিন্তু এই জিনিসটা প্রত্যক্ষ করেছেন বহুবার, কিন্তু বলেননি কোনো কারণে।
আর ওনার হাজব্যান্ড বলেন যে দেখো, যদি এটা সত্যি হয় তাহলে জানবে ও ওর পাপের শাস্তি পেয়েছে। এবং কোথাও একটা অঞ্জলিদির মনে হয়েছিল যে যেটা উনি শুনেছেন, যে যেভাবে জয়ন্তবাবুকে ঠকিয়েছে ওর বউ, তার থেকেও বড় ঠকাও নিজে ঠুকবে। কিন্তু উনি সেরকম কিছু মানে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে। কারণ দেখুন, ইনস্টাগ্রামে বলুন বা ফেসবুকে বলুন, মানুষ নিজের সব থেকে হ্যাপি মোমেন্টসগুলোই বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করে, খুব কমই তাদের জীবনের স্ট্রাগল বলুন বা খারাপ দিকটা শেয়ার করে থাকে। আর এই ধরনের যারা মানুষ হয় তারা সবসময় একটা লাক্সারির মধ্যে যারা থাকতে চায় তারা সেগুলোকেই বেশি হাইলাইট করে, সেটা তো জানা কথাই। তো যথারীতি উনি কিন্তু সেরকম কিছু দেখতে পেলেন না। কিন্তু প্রায় মাস 6 পরে একটা জিনিস হঠাৎ করে উনি দেখলেন যে বেশ কিছুদিন ধরে পিয়া তার ইনস্টাগ্রামে কোনো আপডেট দেয় না। মানে যে রোজ রিলস পোস্ট করছে, রোজ কিছু না কিছু ফটো ভিডিওস দিচ্ছে, সে বেশ কিছুদিন হলো কোনো ফটো বা ভিডিও শেয়ার করছে না। এবং এই জায়গাতেই অঞ্জলিদির মনে হলো যে কিছু কি তাহলে ঘটছে, তাহলে কি ভাই যেটা আমাকে বলে গেছিলো সেটাই কি তাহলে ঘটতে চলেছে, বা ঘটছে এমন কিছু, হয়তো আমি এখনো অবধি জানি না, এটা কিন্তু মনে হলো। এইবারে যত দিন এগোচ্ছে অঞ্জলিদির মনটা না মানে ভীষণ ছটফট করছে এবং বারবার মনে হচ্ছে যে কিছু তো একটা হচ্ছে। কারণ ওর ফেসবুকে নতুন করে কোনো পোস্ট নেই, কোনো ছবি নেই, ইনস্টাগ্রামে কোনো ছবি নেই, কিন্তু কি হচ্ছে কি না হচ্ছে সেটা তো অঞ্জলি কিছু জানতে পারছে না। তো তখন ওনার মনে হলো, মানে জাস্ট মনে পড়লো যে পিয়ার এক কাজিনের সাথে ওই বিয়ের সময় আলাপ হয়েছিল, এবং তারপরে মানে ওদের বাড়িতে একটা পুজো ছিল, তো সেই পুজোতে এরাও গেছিল, অঞ্জলিদিও গেছিল। তো সেখানে গিয়েও ওই কাজিন মেয়েটির সাথে, মেয়েটির বয়স কম, খুব একটা বড় নয়, মেয়েটি জাস্ট কলেজে পড়ে, তো ওই মেয়েটির সাথে আলাপ হয়েছিল। তো ওই মেয়েটির সাথে ফেসবুকে অঞ্জলিদির কিন্তু একটা মানে ফ্রেন্ডশিপ ছিল, কোনোদিনও কথা হয়নি, বাট ওই অ্যাড ফ্রেন্ডে ছিল। এবারে অঞ্জলিদি ভাবলো যে আমি যদি ওই মেয়েটিকে জিজ্ঞেস করি, ওর কাজিন হয়, তাহলে কেমন হয়। এবার ব্যাপার হচ্ছে যে পিয়া যেমন অঞ্জলিদিকে ব্লক করে দিয়েছিল, ওর আরও 1-2 জন ওর যারা খুব ক্লোজ ছিল পিয়ার, তারাও অঞ্জলিদি এবং ওনার পুরো ফ্যামিলিকে ওই সেপারেট হওয়ার পর থেকে ব্লক করেছিল। বাট ওই মেয়েটির সাথে কোনো দিনই অঞ্জলিদির কথাও হয়নি, কিছুই না। বাট যখন চেক করছে তখন দেখছে না, এখনও ফ্রেন্ড লিস্টে দেখাচ্ছে, মানে ব্লক করেনি। তো তারপরে অঞ্জলিদির খুব হেজিটেশন হয় যে আদৌ কি আমি জিজ্ঞেস করবো, এটাকে জিজ্ঞেস করাটা ঠিক হবে। তো মনটায় খুব ছটফট করছে। তো তখন অঞ্জলিদি ভাবে যে ঠিক আছে, আমি জিজ্ঞেস করি, কী হবে, খুব বেশি হয়তো মেয়েটা আমায় উত্তর দেবে না, এটাই হবে, এর থেকে বেশি তো আর কিছু হবে না। তো অঞ্জলিদি মেয়েটিকে একটা মেসেজ করে মেসেঞ্জারে, এবং মেসেজ করে জাস্ট রেখে দেয় যে কেমন আছো তুমি, কী করছো, এরকম একটা লেখে। এবং ঠিক লেখার 1 ঘন্টার মধ্যেই কিন্তু মেয়েটি রিপ্লাই করে। এবার যেহেতু মেয়েটা রিপ্লাই করেছে, তখন অঞ্জলিদি ভাবলো যে ঠিক আছে, আমি তাহলে ওর সাথে কিছু কথা বলতে পারি। তো তখন এরপরে 2-একটা কথা জিজ্ঞেস করে, এবং খুব অদ্ভুতভাবে 2-একটা কথা জিজ্ঞেস করার সাথে সাথে যখন অঞ্জলিদি মনে মনে ভাবছে যে এবার পিয়ার কথা জিজ্ঞেস করবে, তো তখন ওই মেয়েটি, মানে ওই পিয়ার সেই কাজিন মেয়েটি অঞ্জলিদিকে বলে যে পিয়ার খবর কিছু জানো? তো তখন অঞ্জলি লিখেছে যে না, আমি কিছু জানি না। তো তখন ওই মেয়েটি বলছে যে পিয়া নাকি ওই যে বললাম যে মুম্বাই চলে গেছিল, এবং যার সাথে চলে গেছিল সে কিন্তু ওর নাকি বয়ফ্রেন্ড ছিল এক সময়। তো বিয়ের আগেই ওর সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের সময় কোনো একটা কারণে ওদের যাকে বলে একটা মনোমালিন্য হয়, এবং তারপরে ওদের সম্পর্কটা নাকি ভেঙে গেছিল। এবং এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে কিন্তু জয়ন্তবাবুর সাথে পিয়ার বিয়ে হয়েছিল। যদিও এই বিষয়ে কিন্তু জয়ন্তবাবু কিছুই জানতেন না, মানে অঞ্জলিদির জানার কথা যেমন, মানে অঞ্জলিদি তো জানতোই না, ওনার মা বাবার তো জানতোই না, বাট জয়ন্তবাবুকেও এই বিষয়ে কিন্তু পিয়া বা পিয়ার বাড়ির লোক কেউ কিছুই জানায়নি। যাই হোক, তো ও নাকি, মানে ওই মেয়েটি আর কি নিজে থেকেই বলে যে পিয়াদি তো চলে গেছিলো এবং ওদের
কয়েক মাস পরে বিয়ের কথা ছিল, যে ওরা রেজিস্ট্রি ম্যারেজ করবে, পরে একবারে একটা রিসেপশন পার্টি দেবে। এবার মাঝে মধ্যেই ছবি দিত। এবার ওই ছেলেটি নাকি যার সাথে চলে গেছিল, সে মানে পিয়াকে আর কি বারবার বলছিল যে কবে আমরা তাহলে বিয়েটা করব। তো পিয়া নাকি বিভিন্ন সময় নাকি বিভিন্ন রকমের কথা বলছিল, যে আমার তো প্রথম হাজব্যান্ড মারা গেছে, আমি যদি এত তাড়াতাড়ি বিয়ে করি তাহলে সবার কাছে বিষয়টা খারাপ হতে পারে, চক্ষুশূল হয়ে যাবে, তো আমাদের সম্পর্কটার হয়তো এর খারাপ প্রভাব পড়তে পারে। তো এই সব বলে নাকি পিয়া বিয়েটাকে পিছোতে থাকে, মানে রেজিস্ট্রি ম্যারেজটাকে পিছোতে থাকে। এবার ওই ছেলেটিও খুব ভালো ছেলে ছিল, তো সে আবার পিয়াদের বাড়িতে আসে, এসে পিয়ার বাবা মায়ের সাথে কথা বলে যে তাদের কোনো সমস্যা আছে কিনা, এবং তারা তখন বলে যে না, তোমরা বিয়ে করলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পিয়া নাকি তখন বিয়ে করতে চায় না, এবং পিয়া কিন্তু ওর সাথে এমনি নর্মালি ওখানে একসাথে থাকতো, ঘুরতে যেত, সবই মোটামুটি ঠিকঠাক চলছিল, শুধু বিয়েটাও করতে চাইছিল না। এবার ওই যে ছেলেটি ছিল, সেই ছেলেটির বাড়ির লোক আবার, যেহেতু পিয়ার আগে বিয়ে হয়ে গেছিলো এবং যেহেতু এই ছেলেটির সাথে পিয়ার বিয়ের আগেই সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে ওদের সম্পর্কটা ভেঙে যায় এবং তারপরে আবার নতুন করে ওদের মধ্যে একটা প্যাচ আপ হয়, তো এই বিষয়টা ওই ছেলেটির বাড়ির লোক কিন্তু খুব একটা মেনে নেয় না। যাই হোক, কিন্তু ছেলেটি পিয়াকে ভালোবাসতো, সে বিয়ে করতে চাইছে। এবার বলা যেতে পারে ওই ছেলেটা বাড়ির অমতে গিয়েই পিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। এবার ইন দ্য মিন টাইম যেটা হয়, দেখুন, যাদের স্বভাব বাজে হয়, যারা খারাপ চরিত্রের হয়, তাদের না মানে কোনো কিছুতেই না চট করে শিক্ষা হয় না, এবং মানুষের স্বভাব এমনই একটা বিষয়, সেটাকে কিন্তু মানে স্বভাব ঠিক করা খুব মুশকিল। এটা দেখবেন আগেকার দিনের মানুষও বলতো যে মানুষের স্বভাব কিন্তু চট করে পরিবর্তন করা যায় না। পিয়া ছিল এক ধরনের মেয়ে, যাকে বলে কি বলবো, নারী জাতির কলঙ্কই বলা যেতে পারে। এই ধরনের মেয়েরা নিজেদেরকে ছাড়া কাউকে ভালোবাসে না, এরা নিজেদের বাবা মাকে ভালোবাসে না, ভাই বোনকে ভালোবাসে। এরা শুধুমাত্র একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে স্বার্থ, নিজের ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এরা এইটুকু ছাড়া কিন্তু কিছুই বোঝে না। এর কারণটা আমি এটা কেন বললাম সেটা আমি এবার আপনাদের বলি। পিয়া যে ছেলেটির সাথে, মানে ওর যে বয়ফ্রেন্ডের সাথে মুম্বাই গেছিল, তো সেই ছেলেটির ওখানে একটা ব্যবসা ছিল। তো যেহেতু ব্যবসা ছিল, তো ছেলেটির আরও বড় বড় ব্যবসায়ীদের সাথে ওঠা বসা ছিল। তো সেখানেই মানে একটি লোকের সাথে, সেই লোকটি মানে ওখানকারই মুম্বাইয়েরই লোক, মারাঠি, তো তার সাথে আলাপ হয়, এবং সেটা কিন্তু ওর ওই বয়ফ্রেন্ড মারফতে আলাপ হয়েছিল, এবং সেই লোকটি বিশাল বড় লোক ছিল। এবার যেহেতু প্রচণ্ড বড় লোক ছিল, তার দামি দামি গাড়ি বাড়ি সব রয়েছে, এবং মানে কাজের থ্রুতে আলাপ হলেও পিয়ার সাথে কিন্তু ওই লোকটার আস্তে আস্তে একটা বন্ধুত্ব তৈরি হয়। এবং যেটা ওরা জানতে পারে, ওই কাদির মেয়েটি যেটা অঞ্জলিদিকে জানিয়েছে, যে পিয়া নাকি ওই লোকটির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, এবং যত বেশি ওই লোকটার প্রতি দুর্বল হয়ে পড়ে, তত বেশি কিন্তু এই ছেলেটার সাথে পিয়ার একটা ডিস্টেন্স তৈরি হতে থাকে। এবং মুম্বাইতে যেখানে পিয়া ওই ছেলেটির সাথেই এসেছিল, ওর সাথেই থাকতো, এই ছেলেটির সাথে যখন মানে ওই বড়লোক লোকটির সাথে, বিজনেসম্যানের সাথে যখন পিয়ার ঘনিষ্ঠতা তৈরি হয়, তখন কিন্তু পিয়া ওই যে ফ্ল্যাটে আর কি ওরা থাকতো, সেই ফ্ল্যাটে মানে ওর বয়ফ্রেন্ডকে ছেড়ে আলাদা ও একা থাকা শুরু করলো, এবং সেই ফ্ল্যাটে নাকি রীতিমতো ওই লোকটার মাঝে মধ্যে আসা যাওয়া ছিল। স্বাভাবিকভাবেই এই জিনিসটা যখন ছেলেটি জানতে পারে, ওর বয়ফ্রেন্ড যখন জানতে পারে, সে প্রতিবাদ করে এবং বলে যে তুমি এই কারণের জন্যই কি তাহলে আমাকে ছেড়ে, ওই ফ্ল্যাট ছেড়ে তুমি এখানে একা থাকার নাম করে চলে এসেছো? এবং এইটা নিয়ে একটা প্রবল অশান্তি হয়, এবং সেই অশান্তির বিষয়টা ওদের বাড়িতেও চলে আসে। মানে ছেলেটি তার আর কি তার এই অভিযোগগুলো পিয়ার বাড়িতে করে, পিয়ার বাবা মাকে জানায় যে আপনাদের মেয়ে এরকম এরকম করছে, এবং এই ছেলেটির সাথে যে ওর বিয়ে হবে সেটা পিয়ার বাড়ির লোকও কিন্তু জানতো। এবার পিয়ার বাড়ির লোক বলে যে দেখো, আমাদের মেয়ে ওখানে গিয়ে কী করছে আমরা কি করে বলবো, ওর যেটা ইচ্ছে ও সেটা করবে, আমরা যদি ওকে বলিও যে তুই এরকম করিস না, তাহলে কি ও সেটা শুনবে? হয়তো শুনবে না। তো এইবারে এই সিচুয়েশানে পিয়ার বাড়ির লোক একটু ঘাবড়ে যায়। তারা ভাবে যে এই ছেলেটার সাথে যদি পিয়া এরকম করে, তাহলে বিষয়টা একটু খারাপ দিকে চলে যেতে পারে এবং পিয়ার এতে বদনাম হয়ে যেতে পারে। সেই জন্য তারা পিয়াকে বলে যে এই ছেলেটিকে বিয়ে করে নিতে। এবং পিয়াও যখন বুঝতে পারে
মানে যেটা নিয়ে ছেলেটা অনেক ঝামেলা করতে পারে, তখন পিয়া মনে করে যে এই ছেলেটাকে আপাতত রেজিস্ট্রি ম্যারেজ করে নিই, এরপরে কোনো একটা বাহানা দিয়ে কিছুদিনের মধ্যেই পিয়া এই ছেলেটিকে ছেড়ে চলে আসবে এবং অন্য যে ব্যবসায়ী যে লোকটি আছে তাকে বিয়ে করে নেবে। এবং এক্ষেত্রে পিয়া বিষয়টা যেটা সাজিয়েছিল মনে মনে, যে ও এরকমই একটা কিছু বলবে যে ওকে জোর করে এই ছেলেটা বিয়ে করেছে, এবং পিয়া সেটাই করে। পিয়া এই ছেলেটাকে রেজিস্ট্রি ম্যারেজ করে এবং ওর যে ব্যবসায়ী লোকটির সাথে সম্পর্ক তৈরি হয়েছিল তাকে বলে যে ও এই বিয়েটা বাধ্য হয়ে করেছে, ওকে জোর করে বিয়ে করেছে, ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, এবং ও এই ছেলেটির সাথে একেবারেই খুশি নেই। এবং ওই ব্যবসায়ী লোকটা সেটাই বিশ্বাস করে। কিন্তু ওই যে বলে যে প্রত্যেকটি মানুষেরই কিন্তু পাপের ঘড়া পূর্ণ হয়ে যায় একটা সময়, পিয়ার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। পিয়া এই ছেলেটির সাথে বেশ খুশিতে আনন্দে একটা জায়গায় ঘুরছিল, এবং সেইখানে ওই যে ব্যবসায়ী লোকটি যে যাবে বা ওকে দেখে ফেলবে সেটা কিন্তু পিয়া বুঝতে পারেনি। এবং ওই লোকটি পিয়াকে দেখে বুঝতে পারে যে পিয়া যে কথাগুলো ওই লোকটিকে বলতো সেটার সাথে পিয়ার বাস্তবের কোনো সম্পর্কই নেই। পিয়া বেশ যথেষ্ট আনন্দ করেই এই ছেলেটির সাথে ঘুরে বেড়াচ্ছে, এবং এরপরেই কিন্তু লোকটা ভীষণ রেগে যায় এবং সে পিয়ার কাছে আসে একদিন, এবং পিয়াকে যখন জিজ্ঞেস করে যে তুমি অমুক দিন অমুক জায়গায় কোথায় ছিলে, পিয়া তখন পুরো বিষয়টাকে একটা অন্যরকম কথা বলে, ওর সত্যিটা স্বীকার করে না। এবং লোকটি যখন তারপরে ওর কাছে বলে যে তোমাকে আমি অমুক জায়গায় দেখেছি, ও তখন প্রথমে অস্বীকার করে। এবং ওই লোকটি তখন একটু বেসামাল অবস্থায় ছিল, এবং সেই অবস্থায় কিন্তু লোকটি পিয়াকে ওই ফ্ল্যাটের মধ্যে প্রবল মারধর করে। এবং যেহেতু ও ওই ছেলেটির সাথে তখনও মানে ওই ওর যে যাকে আর কি বিয়ে করছে ওর সে দ্বিতীয় স্বামী সে তখন ছিল না, ফলে ওকে সেখানে বাঁচানোর কেউ ছিল না। ওকে এমনভাবেই মারধর করে ফ্ল্যাট থেকে লোকটা বেরিয়ে যায়, সেখানে কিন্তু ও ভালো মতো ওর চোট পায়। এবং বুঝতেই পারছেন এরপরে যখন ওর বর আসে এবং ওকে এই অবস্থায় দেখতে পায়, তখন পুরো বিষয়টা সামনে আসে। কিন্তু এক্ষেত্রে দোষ কিন্তু পিয়ারই ছিল। মানে পিয়ার ওই স্বামী সে কিন্তু জানতো না যে ওই ছেলেটি মানে ওই লোকটির সাথে ওরই সেই যে সিনিয়র যে বিজনেস পার্সন তার সাথেই ওর বউয়ের একটা সম্পর্ক আছে। তো যাই হোক, এরপরে কে এরকম করেছে সব কিছু যখন জানাজানি হয়, এবং তখন পিয়ার সেই দ্বিতীয় স্বামী জানতে পারে যে তার স্ত্রী ওই লোকটির সাথে একটা সম্পর্কে রয়েছে, এবং এটা শোনার পরে কিন্তু ওই ছেলেটিও ওর সাথ ছেড়ে যায়। এবং ওর সেই কাদিন জানায় যে এই মুহূর্তে পিয়া কিছুটা সুস্থ হলেও ওর মানে মানসিক দিক থেকেও ও খুব ভেঙে পড়েছে, এবং শারীরিক দিক থেকেও পুরোপুরি সুস্থ না। এবং ডাক্তার জানিয়েছে যে ওর মানে ওই অবস্থাতে ও নাকি 2-3 বার পড়ে গেছিল, যখন অসুস্থ ছিল তখন ও 2-3 বার পড়ে গিয়েও খুব সিরিয়াসভাবে চোট পায়, এবং তাতে ওর হাতের কিন্তু একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে গেছে। এবং ওর মানসিক দিক থেকে ও মানে খুব আনস্টেবল আছে, ও হয়তো কোনোদিনই আর মানে কি বলবো একটা স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবে না। এবং এগুলো যখন অঞ্জলিদি শোনে তখন বুঝতে পারে যে ওনার ভাই যে মানে একদম ওনার স্বপ্নে বললে ভুল হবে, যে ওনাকে সেই কথাগুলো বলে গেছিল সেটা যে এবার বাস্তবে হলো, এটা না মানে অঞ্জলি জাস্ট ভাবতে পারেনি। মানে ওনার খুব ভালোও লাগে, আরেকদিকে খুব কষ্টও হয়, বাট এটা সত্যি সত্যি হলো যে একজন কেউ পাপ করলো, এবং কিছুদিন হয়তো সময় লাগলো, কিন্তু সে কিন্তু তার পাপের শাস্তি পেল, তার কর্মফল কিন্তু সে পেল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।